শোন, তোর এখনকার এক্সট্রা কারিকুলাম কি জানিস? তুফা স্যারকে কবজা করে রাখা। আর তোর এক্সট্রা কারিকুলাম হইলো ফিজা স্যাররে কবজা করা। ঠিক। গয়না বউ, কি আমাদের তো আর কিছুই করার থাকলো না। কি কিছু করার থাকলো না? পড়াশোনার বাইরে তো এক্সট্রা কোনো কারিকুলামই নাই। স্টুডেন্ট লাইফে পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলাম না থাকলে চলে? কি বলতে চাচ্ছিস ভালো করে খুলে বল। তুই ভাসান ভাইয়ের সাথে ঝগড়া করে একটা শত্রুতা তৈরি করলি। ওই বাড়ির সাথে এখন আমাদের সম্পর্ক নাই। আসানের সাথে আমার কথাও বলতে দিস না। একটা এক্সট্রা কারিকুলাম ছাড়া কি বাঁচা যায়? একটা এক্সট্রা কারিকুলাম তোর সামনে। বড় চাচার ছেলেদের সাথে আমাদের শত্রুতা, বুঝলি? তারা বিভিন্নভাবে আমাদের পিতা মাতাকে অপমান করতে চাচ্ছে। সেই জন্য শক্ত হাতে এর প্রতিহত করতে হবি। আর সেই কারণেই কাউরে আমাদের শত্রু বানানো যাবে না, সবাইরে আমাদের বন্ধু বানাতে হবি। যেমন যেমন ধর তুফা ভাই, সে কিন্তু যে কোনো সময় ওই দলে চলে যেতে পারে। তুই তারে ছলনা করে আমাদের দলে আটকা রাখবি। কিন্তু সে তো নকশির সাথে। আরে আমি জানি, কিন্তু তুফা স্যারের তো তোর প্রতি দুর্বলতা আছে। সে তোরে নিয়ে স্বপ্ন দেখে, এই জন্য তুই প্রেমের অভিনয় করবি। প্রেমের অভিনয় করে আমাদের দলে ভিড়ায় রাখবি। তারপর ধর ফিজা স্যার। ফিজা স্যার তো তোমার প্রতি মানে তোমার নিয়ে স্বপ্ন দেখে। সেটা তো আমি জানি, আর সেই জন্যই তো ফিজা স্যারের সাথে আমি একটা প্রেমের অভিনয় করতে হবে। ও, তাহলে পরে সামনের কয়েকটা দিন তো আমাদের অভিনয়ের মধ্যে দিয়েই যাবে। কিন্তু অভিনয় শেষ কোথায়? ওরে আল্লাহ রে, তোরে নিয়ে পারা যায় না, বুঝলি? অভিনয় শুরুতেই তুই শেষ নিয়ে ভাবা শুরু করলি কেন? শোন, তোর এখনকার এক্সট্রা কারিকুলাম কি জানিস? তুফা স্যারকে কবজা করে রাখা। আর তোর এক্সট্রা কারিকুলাম হইলো ফিজা স্যাররে কবজা করা। ঠিক। ও নাইয়া রে নায়ের বাদাম তুইলা কোন দেশে যাও বাইয়া। ও নাইয়া রে না খেলো মা, তুমি আমার গান শুনে এরকম ফিকির ফিকির করে হাঁটতেছো কিসের জন্য? বাদামিরে তোর মনে ধরেছে, তাই গানের ভিতরে বাদাম বাদাম করতেছিস। বাদাম বাদামি এ তুমি কি কথা কইছো? আমি তো বুঝতে পারতেছি না। এই মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে হ্যাঁ, নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। আমি তোর ধান্দার উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, তুই যারে পছন্দ করেছিস তার নাম হইল গিয়া বাদামি, তোর ওই চানখোলা ব্যাচের ছাত্রী। বাদামি? তুমি কি বলতেছো? এই ধাঁধার উত্তর বাদামি কি করে হইলো? এই মাটি ফুঁড়ে উঠে আসে বাদাম, আগুনেতে পড়ে মানে ভাজা হয়। এই মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে মিলে গেল। আচ্ছা, প্রথম লাইনের উত্তর নেই মিললো বাদাম, পরের লাইন নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। সেইটাও মিলে গেছে। ওই আমাদের এন্তাজের মা আছে না, সে ডালিতে করে বাদাম বেচে, তার মানে নারীদের সাথে সাথে সে ঘুরে। মিলে গেছে। মানে তো মহা মুশকিলই বললাম। ঘটনা হচ্ছে যে তোমার ধাঁধার উত্তরটা তুমি মিলাইছো বাদাম, সেটা ঠিক আছে, কিন্তু বাদামিরে কি করে তোমার মনে ধরলো সেটা কও। বাদামের স্ত্রী লোক হইল বাদামি, ঠিক আছে? আচ্ছা, এই সানকুলার বাদামিরে আমি দেখেছি, খুব শান্তশিষ্ট মেয়ে। এই আমাদের ফ্যামিলির সাথে খুব মানায় যাবে। বাপ, তোর কিন্তু পছন্দ আছে। ওমা, তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার এই ধাঁধার উত্তরটা ঠিক হয়নি। আমাকে আর তুই ভোগাস নে বাপ, আমি মনে মনে জেনেছি ওই মেয়েরই তুই পছন্দ করেছিস। আর যখন ধাঁধার ভিতরে তুই তার নাম ইঙ্গিত করেছিস, তখনই আমি বুঝতে পেরেছি ওই মেয়েই তুই পছন্দ। ওমা মাগো, তুমি ধাঁধার ইঙ্গিত বুঝতে গিয়ে ভুল করিছো। না, এই তুই লজ্জায় এই কথা বলতেছিস। এই শিক্ষক হয়ে ছাত্রীরে পছন্দ করা একটু শরমের। এই সেই লজ্জায় শোন বাপ, তুই কিচ্ছু চিন্তা করিস না। আমি কোনোদিনই বাধা মেরে কব না যে তুই তারে পছন্দ করে বিবাহ করিস। বিবাহ করে মানে না রে? হ্যাঁ, কাল তোর ছোট খালা রুমালি আসবে, তার আমি খবর পাঠিয়েছি। তারপরে আমরা চানখোলা যাব। ওমা, তুমি কিন্তু ধাঁধার ভুল ইঙ্গিতের প্রতি নির্ভর করে বেশি দূর অ্যাডভান্স করতেছো। আর এত ভুল ভুল করতেছিস কে? আমি তো বললামই তোর পছন্দের কথা বাদামিরে কোনোদিন বলবো না। এই কাল সকালে সদুর দোকান থেকে 2 হাড়ি মিষ্টি কিনে নিয়ে আসবি, সেই মিষ্টি নিয়ে আমি চানখোলা যাব। ও মাগো, আমি এক ধাঁধা ধরে দেখি নিজেই ধাঁধার ভিতর পড়ে গেলাম। এই ধাঁধার উত্তরটা কি, তার নাম আমি কিভাবে বলবো? আমি তো এখনো তার হাতটা বলতে পারিনি। কেবলমাত্র তার হাট থেকে ভার্সন ভাইয়ের নামটা ক্লিয়ার হয়েছে। আমি তো তার হার্টের ভিতর এখনো ইনি করতে পারিনি, আমার এন্ট্রেন্সই এখনো হয়নি।
মা তুমি যদি এরকম করো তাহলে তো আমার ওই হাটের মধ্যে এন্ট্রি না করে আমার এক্সিট হয়ে যাবে না। না, কি হয়েছে মিয়া ভাই? মনে হচ্ছে কিছু একটা প্ল্যান করতেছেন। হ্যাঁ, ওই হচ্ছে কি বুঝছিস, একটা প্ল্যান করার চেষ্টা করতেছি, কিন্তু ঠিক প্ল্যান মতো একটা প্ল্যান করতে পারতেছি না, বুঝছিস? কিরম প্ল্যান আমারে বলা যাবে? না, ওই হচ্ছে কি বুঝছিস, এই যে আমাদের আব্বা আছে না, হ্যাঁ, হচ্ছে কি আমাদের আব্বা হচ্ছে আমাদের আব্বা, বুঝছিস? তা আমি চিন্তা করতেছি যে কিরাম করে আমাদের আব্বার সম্মান আরো বৃদ্ধি করা যায়, সেরকম একটা প্ল্যান করার চেষ্টা করতেছি, কিন্তু আপনি হঠাৎ এরকম আব্বারে নিয়ে পড়লেন কেন কোনদিনই? কিছুদিন আগেও আপনি আব্বার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছিলেন, আর এখন আপনি আব্বা আব্বা করে নিজেও হয়রান হচ্ছেন আর আমারও হয়রান করতেছেন। ওরা তুই বুঝতে পারতেছিস না, হচ্ছে কি আমাদের আব্বা হচ্ছে সেই জন, মানে হচ্ছে কি যার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, তাহলে কি আব্বা হচ্ছে প্রথম এবং প্রধান, তাহলে হচ্ছে কি আমাদের আব্বার জন্য কি করতে হবে, কি আমাদের জীবনটা হচ্ছে কি উৎসর্গ করতে হবে, বুঝছিস? আব্বার জন্য জীবন উৎসর্গ করলি আমাদেরও তো কারো না কারো আব্বা হওয়া লাগবে, সেটা কিরম করে হবে? আর আপনি দিনকে দিন যেভাবে সবকিছু জটিল করে তুলতেছেন তাতে মনে হচ্ছে আমাদের আর এহকালে আব্বা হবে না। কেন তুই জানিস না, আব্বা তো মেয়ে খোঁজ করতেছেন, তোর কোনো চিন্তা নেই। কার জন্য? আমার জন্যই। তাতে আমার কি হলো? ও আপনি নিজের আব্বার বিষয়টা কনফার্ম করি আমারে কোশ্চেন যে আব্বার জন্য জীবন উৎসর্গ কর। এই শোন, ওই তোটা বুঝতে পারতেছিস না, একটু বুঝতেই তো হবে, এটা তো এখন হচ্ছে কি আমি হচ্ছি বড়, তুই হচ্ছিস ছোট, বড় হচ্ছি, মানে এটা তো একটা সিরিয়ালের ব্যাপার, এখন তুই সিরিয়াল ব্রেক করে আগে যাতে চাইলে তো হবে না, মানে জিনিসটা ভাই বড় ধন, এটা তো এটা তোমার মানতেই হবে, এটা তোমার মানতেই হবে। তাহলে আপনি এখন কতি চাচ্ছেন যে আয়নার বিষয়টা একেবারে ফুল স্টপ? ও এ কথা সে কথা দেবু আলাপাতা, ঘুরে ফিরে সেই একই কথা, আয়না আয়না, এত যে আয়না আয়না করিস, যা আয়নার সঙ্গে একবার দেখা করে যায়, পারলে গিয়ে তার সঙ্গে একটু কথা বলে যা, পারবি? না, সেটা ব্যবসার সাথে যা পরিস্থিতি, ওপেন ফিল্ড হিসাব করা একটু প্রবলেম। তাহলে আব্বা যেটা চায় না সেটা তুমি তাহলে কেন করবা? আপনি নে করলেন যে আব্বা না চালিয়েও গোপনে গোপনে প্রেম করবি, যাতে কি হবে ছেলে মেয়েদের মিলনের মাধ্যমে আব্বা চাচার মিলন হবে, আপনি কলেন না? হ্যাঁ, হচ্ছে কি সেটা তো আমি কয়েছি, কিন্তু ও সেটা তো হচ্ছে তোমার ওই আংটি পড়ানোর আগের বক্তব্য, বুঝছিস? এখন সেটা হচ্ছে তোর হিস্ট্রি পাস্ট, বুঝছিস? এখন প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে আব্বা। হ্যাঁ, এখন সবসময় তোমার মনে রাখতে হবে আব্বা আব্বা, আব্বাই সব, আব্বা ছাড়া কোনো কিছু নাই, বুঝছো? আর মনের মধ্যে একটা কথা সব সময় জারি রাখবা যে কিরাম করে আব্বার সম্মান আরো বৃদ্ধি করা যায়, জি বুঝছো? জি। আর মন দিয়ে পড়ো, পড়লি পরেও আব্বার সম্মান কিছুটা বৃদ্ধি হবে। সেই জন্যই তো নিজের মাস্টার ডিগ্রিতে একটা ফেল মারার সম্ভাবনা আছে। হ্যাঁ সেটা আছে, কিন্তু সেটাও এখন হিস্ট্রি, কারণ যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন আব্বার মর্ম আমি এরম করে অনুধাবন করতে পারিনি, বুঝতে পারিস? তাহলে এখন আমাদের যেটা তুই পড়তেছিস না কেন, তুই পর, তোর সঙ্গে এখন ইতিহাস নিয়ে পর্যালোচনা করে আমার লাভ নেই, তুই পর, আর আমি দেখি কিরম করে আব্বার সম্মান বৃদ্ধি করা যায়। বড় মেয়ে এত নিগুড় ভাবে কি চিন্তা করতেছেন আপনি? চিন্তা করতেছি তোমার ছোট মেয়ের নিয়ে। কেন ছোট মেয়ের আবার কি হয়েছে? তিনি নাকি লুজ মোশনে আক্রান্ত হয়েছে। লুজ মোশন ওইটা আবার কি বড় মেয়ে? এইটা কোনো নতুন ব্যারাম নয়, হ্যাঁ। উপমহাদেশে এই ব্যারামে অনেকেই আক্রান্ত হয়, বিশেষ করে গরমকালে, আর গ্রাম্য সহজ বাংলায় যেটাকে বলা হয় ছেড়ানি। ছেড়ানি, বুঝছি। তা আদুলি বলতেছিল এই তিনি নাকি ছেড়াতে আর ছোট ঘরে আসা যাওয়া করতে করতে এত পানি খরচ করেছে যে এই অঞ্চলে পানির অভাবে খরা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বলেন কি? বাদ দাও এইসব কথা, জি। তিনি ছেড়াতে থাক। তুমি কি জন্য এসো? ও আমি এসেছিলাম বড় মেয়ে, কাল সকালে আমি একটু ছুটির চিন্তা করতেছিলাম আর কি।
ছুটি তো তোমার অটোমেটিক হয়ে গিয়েছে। গিয়েছে হ্যাঁ, কারণ তোমার ছোট মেয়ে যে ব্যারামে আক্রান্ত হয়েছে জি সেখান থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ না করা পর্যন্ত জি তোমার তো মুখপাত্রের কোনো কাজ নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নাটা মেয়ে যে? এদিকে আসো। জি বলেন। তোমার রুমালি ফুরে একটু পাঠিয়ে দাও একটা কাগজ আর কলম নিয়ে। কাগজ কলম নিয়ে কিছু জানি। এই বিপদের সময় জি। আমি তারে একটা সান্ত্বনা পত্র লিখবো, ও বুঝছো? জি এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। জি বড় মিয়া, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। কামরাঙা 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 কি কামরাঙা বলে ডাকতেছেন কেন? তোমার আমি কখন কামরাঙ্গা বলে ডাকি তুমি বোঝো না? কেন আমার যখন তোমার উপরে খুব গোসা হয় তখন ডাকি। কি করেছি আমি? বসো। আমার মোশনটা একটু কন্ট্রোল হলে তোমার বিচার হবে, কঠিন বিচার। বিচার? কিসের বিচার? বিচার হবে, বিচারের পরেই বুঝতে পারবা। আচ্ছা তুমি স্ত্রী হয়ে স্বামীর সর্বনাশটা করতে পারলে? হ্যাঁ, সারাদিনে এই একবার মাত্র শুয়ে থাকার সুযোগ পেয়েছি, তাও সেটা কতক্ষণ পারবো আল্লাহ মাবুদ জানেন। আচ্ছা কামরাঙ্গা, তুমি তুমি বাবা হুজুরের উপর রাগটা আমার উপরে কেন চাইলে? কিটা বলেছে যে আমি জ্যোতিষ বাবার পরে গেছি? আরে রাগ না করলে তুমি ইলিশ মাছের মধ্যে জামাল গুড়ার মিশ্রণ দিলে কি করে? কি আবল তাবল বকতেছেন? ইলিশ মাছ তো আমরা সবাই খাইছি। আপনার জ্যোতিষ বাবা খাইছে, ও বাড়ির মিয়া ভাই, রুমালি, আসান ভাসান, নাটা, এবারে আমি খাইছি, আয়না গয়না আদলি সবাই খাইছে। কই কেউ তো বদনা নিয়ে আপনার মতো ছুটাছুটি করতেছে না। আর তাছাড়া ইলিশ মাছ আমি তো রান্না করিনি, আপনার বোন রুমালি করেছে। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে। তাহলে জ্যোতিষ বাবুদি যা বলেছিলেন সেটাই কি সত্যি? তিনি তো খাওয়ার আগে আমাকে সাবধান করেছিলেন। তরকারি রঙে সুন্দর, স্বাদে নতুনত্ব, তাই লোভে পড়ে বেশি খেয়ে পেটের কন্ট্রোল নষ্ট হয়ে নাজেহাল হতে পারেন, অর্থাৎ লুজ মোশনে আক্রান্ত হতে পারেন। তাই পরিমাণে কম খাবেন। মনে পড়েছে, আঙ্গুরি আমার একটু তোলো তো। বসো আঙ্গুরি, বাবা হুজুরের কথা অমান্য করে আমি 2খানা বড় বড় ইলিশের পিস সাবার করে দিয়েছিলাম। তাহলে জামাল কুঠার কথা বলতেছেন কেন? বাবা হুজুরের কথা শুনেননি, সেই জন্যই দশা। এখন তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো আঙ্গুরি, বাবা হুজুরের কেরামতি। তিনি বাতাসের মধ্যে নিয়োগ করা গুপ্তচরের কাছ থেকে অসুখের আগাম খবর পান। বাবা হুজুর, বাবা হুজুর, আপনি আমারে মাফ করেন। আপনার কথা অমান্য করে আমি মহা অন্যায় করেছি। এখন থেকে আপনি যেভাবে বলবেন, যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি আমার বাবা। না না, আপনি আমার বাবা না, আপনি আমার আপন বাবা। আসতে বলেন, কবর থেকে আপনার আব্বা শুনলে অভিমান হবে। আরে আব্বার কবর সেই মেলা দূরে। তুমি আসতে পারি? আদলি মিয়া, আসো আসো আসো। তোমার হাতে এটা কি? জি, এটা বড় মিয়া আপনার কাছে এই পত্রটা পাঠিয়েছি, এটা পত্র। আঙ্গুরি, পত্রটা নাও তো, পড়ো। জি, তা খুব ছোটো একটা আর্জি ছিল আর কি। বললো না, করতেছিলাম যে মানে কাল সকালেই আমার এই আধা বেলা যেন ছুটি দিতেই হবে। সম্ভব না, তুমি না থাকলে আমার বদনায় পানি দিবে কিনা? এখন যাও যাও। হ্যাঁ, পড়ো তো মিয়া ভাই কি লিখেছে। প্রিয় হারেম খা, তোমা লুজ মোশনের খবর পেয়ে বড় বিচলিত। সি 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 সি, এরকম একটা লজ্জাজনক
রোগের খবর এর মধ্যে গায়ে ছড়িয়ে পড়েছে। সিসি মুখ দেখাবো কেমনে? পড়ো পড়ো। লুজ মোশন একটি হাস্যকর রোগ হইলেও ইহাকে অবহেলা করিবা না। প্রতিবার ছোট ঘর হইতে আসিবার পর সেলাইন খাইতে ভুলিবা না। সেলাইন বানাইবার পদ্ধতি মনে আছে তো? ঘুটা ঘুটা ঘুটা। এই ঘুটা বাদ দিয়ে পড়ো তো বাকি সিঁড়িটা। পরশম স্যার বলিতে চাই, তোমার এই বেগবামও আসলে একটি অভিশাপ। আমার মনে কষ্ট দিয়ে জ্যোতিষ বাবাকে সিনাইয়া নিয়া দাওয়াত খাওয়ানোর ফল। আশা করি ভবিষ্যতে এইরূপ কাজ আর করিবা না। ইতি তোমার মিয়া ভাই মারেম খা। আদলি, এ আদলি। আবার আদলিরে রাখতেছেন কেন? আরে মিয়া ভাইয়ের চিঠির বক্তব্য শোনার পর আমার একটু বেগ পেয়েছে। আদলিকে একটু বদনায় পানি দিতে বলো। এই আদলি, আদলি, ইয়াল্লাহ, এসো পানি। ইয়াল্লাহ। যেতে পারবো তো বাথরুম পর্যন্ত, নাকি রাস্তার মধ্যে কেস করে দেবার লাগে না? ইয়াল্লাহ। আজ আমি তোমার কোনো চিন্তা করো না। ওই চিকন খালি তো তুমি যাও যে কথা, ওই আমি যাও একই কথা। সেম টু সেম। কিসের সেম টু সেম? বোগাস মারো না। তুমি গেলে তো তুমি যাবে, আমি কি করে যাইবো? তুমি গিয়ে মিস মায়ের সাথে কথাবার্তা বলবি, ভাববি না, ওকে বুঝিনি না। নাটা ভাই, আমি একটা কথা বলি, একটা রিকোয়েস্ট করি। বলো। আমি ছুটি মেয়ের কাছ থেকে ছুটিটা নিয়ে তারপর যাই, একটা দিন পরে যাই। কাজের একটা জরুরি বলে কথা আছে না? আরে মিস মাহারানি দিয়ে ওই যে খুশবু খাতুনের ছবি আর রেলটা চুরি করে আনতে হবে না? একদিন পরে গেলে কি হয়? আরে বিষয়টা বোঝার চেষ্টা করতেছে না কেন? আমরা তো আমার নিজের জন্য যাচ্ছি না, যাচ্ছি জনগণের স্বার্থে। গতকাল যাওয়ার কথা ছিল না? এটা কতদিন কতদিনই ছিল তো, আমি কি না করতেছি নাকি? তাহলে আমরা নানা ঝামেলার জন্য জাতি পারিনি। আগামীকালে যদি না জাতি পারি তাহলে মিস মাহলে আমাকে কি ভাববে? সিটার ভাববে না? ভাবলে ভাববে, তাতে অসুবিধা কি? আমরা দুজনে মিলে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বলবো যে আমরা সিকিউরিটি করার ছেলে না। না না, ব্যাপারটা বুঝতে পারতেছে না আদলি ভাই। পরপর দুইটা দিন যদি কথা দিয়ে না যায় তাহলে ব্যাপারটা খারাপ হয়ে গেল না? আমার ভেজাল করতেছো তুমি, আবার ভেজাল করতেছি কনে? তুমি আর আমি বন্ধু না, ফ্রেন্ড টু ফ্রেন্ড। বন্ধু হয়ে বন্ধুর সাথে সিকিউরিটি করতে যাচ্ছিস। বন্ধু, তুমি একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিস। তুমি কিরাম বন্ধু? কিরাম বন্ধু মানে? ছোট মেয়ে তোমার ছুটি দেয়নি, আমি বড় মেয়ের কাছে ছুটি জোগাড় করেছি। তোমার কাজটা আমি সেগুন কালি গিয়ে সেরে আসতে চাই, এটাই তো বন্ধু। তুমি আর কোনো কথা বলো না, যাও। তোমার মতলব আমার ভালো ঠেকতেছে না। তুমি তুমি আমার কি সন্দেহ করছো? ভালো করে খুলে বলো তো। খুলে বলে দিলে কিছু বোঝো না, না কিছু বোঝো না। বলো। আমি তো সবই বোঝো। কি বুঝবো? তুমি একটা যেগুন কালি দেখিয়ে বেশ ভালোর সাথে ভাব ভালোবাসার কথা বলবে, আমি বুঝি নাই না। ছি, 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 ছি। এটা তুমি কি বললে? এই বন্ধুর উপরে বন্ধুর বিশ্বাস মনে হচ্ছে কি জানো? এই মাটি ভাগ হলি, এই বাংলার মাটির ভিতরে আমি ঢুকে ভাগই ঢুকে যাও। বন্ধু বলে কেউ নেই এই পৃথিবীতে, নো ফ্রেন্ড টু ফ্রেন্ড। তাহলে কোথায় এলো? আমরা কালকে দুজনে একসাথে যাচ্ছি যেগুন কালিতে। সেটাই যেতে পারলে ভালো হতো, কিন্তু কি করবো? কালকে আমাকে সেগুন কালি যেতে হবে, যে প্রমাণ করে দিতে হবে ভাব ভালোবাসার মধ্যে ফালতু জিনিসের জন্য আমি সেগুন কালিতে আসিনি, এসেছি বন্ধুর ত্যাগ স্বীকার করতেই। এটাই প্রমাণ করে দিতে হবে। আমি চললাম। এ শালা কি বলে গেল শালা? এ আল্লাহ, এর কথাবার্তা ভাবভঙ্গি আমার ভালো ঠেকতেছে না। আমার ওরে বিশ্বাস হতেছে না। নাড়ার বাচ্চা, মুখে একটা অন্তরে আরেকটা। মুখে বলে বন্ধুত্ব বন্ধুত্ব বাড়াও না, আর অন্তরে মিশ মায়লা। আল্লাহ, আমার একটা পথ দেখাও না আল্লাহ। আমার তো কেউ নাই, আমার একটা পথ দেখিয়ে দেয়, পুরোটির জন্য কিছু করো আল্লাহ।